গ্লুকোজের ফসফোরাইলেশন মানে কি বলো? ফসফোরাইলেশন মানে কি বলো? কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করারে কি বলে? ফসফোরাইলেশন। এন্ড গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত করারে কি বলে? গ্লুকোজের ফসফোরাইলেশন। গ্লুকোজে কয়টা কার্বন থাকে ভাই? 6টা কার্বন থাকে। সো গ্লুকোজের 6 নাম্বার, ধরো এটা গ্লুকোজ, এই গ্লুকোজের কয়টা কার্বন? 6টা কার্বন। তো গ্লুকোজের স্ট্রাকচারটা থাকে হলো এরকম, মানে ষড়ভুজ আকৃতির, বুঝছো? এই যে এক, আমি শুধু কার্বনগুলো দিতেছি, হ্যাঁ সরি, এটা অক্সিজেন, হ্যাঁ 1 2 3 4 5, আর একটা বাইরে থাকে 6। কথা বুঝতে পারছো? তো 6 নাম্বার কার্বনটা কই থাকে? বাইরে থাকে। হাউএভার আমরা কি শিখলাম? গ্লুকোজের কয়টা কার্বন থাকে ভাই? এগুলো লাগবে না তোমার। গ্লুকোজের কয়টা কার্বন থাকে? 6টা কার্বন। তুমি যদি 6 নাম্বার কার্বনে একটা ফসফেট অ্যাড করো, ফসফেট কেমনে অ্যাড করবা ভাইয়া? এটিপি নিয়ে আসবা, এটিপি থেকে একটা কি ফসফেট বের করবা, তাহলে এটিপি কিসে কনভার্ট হবে? এডিপিতে কনভার্ট হবে। এটিপি মানে কি ভাই? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে 3টা ফসফেট আছে, ওর থেকে একটা ফসফেট বাইর করলে কি পাম? অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে ওটাতে কি বলবো? ডিপি। কথা বুঝতে পারছো? তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট পামু। আর এই ফসফেট নিয়ে কয় নাম্বার কার্বনে লাগামু জানো? 6 নাম্বার কার্বনে লাগামু। ধরো লাগাইলাম, 1 নাম্বার কার্বনে লাগাইতে পারো। 1 নাম্বার কার্বনে লাগালে কি পাবা? গ্লুকোজ 1 ফসফেট। 6 নাম্বার কার্বনে লাগালে কি পাবা? গ্লুকোজ 6 ফসফেট। তাহলে 6 নাম্বার কার্বনে লাগাইলা, তাহলে এই জায়গায় কি পাইলা? গ্লুকোজ 6 ফসফেট। আমি পি লিখে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এই যে বিক্রিয়া ভাইয়া করতে একটা এনজাইম, প্রত্যেকটা বিক্রিয়া করতে কি এনজাইম লাগে না? আর আমরা জানি অল এনজাইমস আর প্রোটিন। তো এই জায়গায় এনে একটা এনজাইম লাগে, এনজাইমটার নাম হলো হেক্সোকাইনেস। মনে রাখবা, কাইনেস হইলো এমন একটা এনজাইম, এটা অন্য অনেক জায়গায় পড়বা। আগে পড়ছো এরকম কাইনেজের নাম শুনছো? কোনো কাইনেজ এনজাইমের নাম শুনছো ছোটোবেলায়? পড়ার কথা তো উদ্ভিদ শারীরতত্ত্বতে, মানে উদ্ভিদ শারীরতত্ত্ব না, সামথিং তোমাদের ওই যে এরকম একটা ছিল না, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ওগুলোতে কাইনেজ এনজাইমের নাম শুনো নাই? শোনার কথা তো। কাইনেজ হলো এমন একটা এনজাইম যেটা কি ফসফেট যুক্ত করতে কি করে? হেল্প করে। ফসফোরাইলেটিং এনজাইম। কথা বুঝতে পারছো? এখানে তুমি এই হেক্সোকাইনেজ না পড়ে আমি ইজিলি যদি বলি এটা একটা ফসফোরাইলেজ, ফসফোরাইলেজ। আচ্ছা, তোমাদের এনজাইম সম্পর্কে ধারণা আছে? এনজাইম কি ধারণা আছে? এনজাইম নাম শুনছো এনজাইমের? এনজাইম কি কি করে বলো তো? বিক্রিয়া ঘটাইতে সাহায্য করে। তাহলে এই বিক্রিয়া ঘটাইতে কোন এনজাইম সাহায্য করে? ফসফোরাইলেজ। দেখো, ফসফোরাইলেজ এনজাইম কি করে? ফসফোরাইলেশন করে। ফসফোরাইলেশন মানে কি ভাইয়া? কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করা। দেখো তো, এই প্রসেসে আমি কি গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত করছি না? তো এখানে যেহেতু গ্লুকোজের সাথে আমি ফসফেট যুক্ত করছি, তাহলে এই প্রসেসটা কি হবে? ফসফোরাইলেশন প্রসেস। আমার কথা বুঝতে পারছো? যে গ্লুকোজের সাথে আমি কি যুক্ত করছি? যে ফসফেট অ্যাড করছি 6 নাম্বার কার্বন। এটা কি প্রসেস? ফসফোরাইলেশন প্রসেস। এন্ড এই ফসফোরাইলেশন প্রসেস ঘটায় কোন এনজাইম? ফসফোরাইলেজ এনজাইম। আর আমরা কি একটা জিনিস জানি? অল এনজাইমস আর প্রোটিনস। এটা কি আমরা জানতাম আগে? তোমরা কি জানতো আগে? মনে রাখবা, অল এনজাইমস, যত এনজাইম আছে দুনিয়াতে সবাই কি? প্রোটিন। প্রোটিন। কোনো লিপিড জাতীয় কোনো কিছু কি হইতে পারবো না? এনজাইম হইতে পারবো না। মনে রাখবা, অল এনজাইমস আর কি? প্রোটিনস। এখন ভাই, অল এনজাইমস আর প্রোটিনস। এখন তুমি বলো এই হেক্সোকাইনেজ বা ফসফোরাইলেজ এনজাইম কি তাহলে প্রোটিন হইব না? বাই দ্য ওয়ে, এনজাইমের শেষে অলওয়েজ এস থাকে, এটা কি জানো তোমরা? দেখবা এনজাইমের শেষে অলওয়েজ কি থাকে? এস থাকে। তাহলে ফসফোরাইলেশন যে ঘটায় ওটা ফসফোরাইলেজ বলবো আমি। সুক্রোজরে যে ভাঙে ওটাকে কি বলবো? সুক্রেজ বলবো। কথা বুঝতে পারছো? তো এই হইলো তোমার গ্লুকোজ 6 ফসফেট হয়েছে, এটা ফসফোরাইলেশন প্রসেস, এনে ফসফোরাইলেজ এনজাইম কাজ করছে। এই ফসফোরাইলেজ এনজাইমটা কি ভাই? একটা প্রোটিন। এই প্রোটিনটা কইতে তৈরি হয়েছে? এই প্রোটিন, এটা তো একটা প্রোটিন। এই প্রোটিন কই থেকে তৈরি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কে তৈরি করে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কে প্রোটিন তৈরি করে? রাইবোজোম। কথা বুঝতে পারছো? এই প্রোটিন কে তৈরি করে বলো তো? রাইবোজোম তৈরি করে না? তাহলে এই যে ফসফোরাইলেজ এনজাইমটা, এটা তৈরি কে করছে? রাইবোজোম। কারণ ফসফোরাইলেজ এনজাইম কি? এক ধরনের প্রোটিন। আমরা জানি অল এনজাইমস আর প্রোটিন। তাহলে ও এই এনজাইমটা তৈরি কে করছে? রাইবোজোম। কারণ রাইবোজোম তো সব প্রোটিন সংশ্লেষণ করে। সব প্রোটিন কে সংশ্লেষণ করে? রাইবোজোম। তাহলে এই ফসফোরাইলেজ এনজাইমটা কে তৈরি করছে? রাইবোজোম। তাহলে এইভাবে ও গ্লুকোজের ফসফোরাইলেশনে হেল্প করে। আমার কথা বুঝতে পারছো? ঠিক ক্লিয়ার?
মুখস্থ করছো তো মনে হয়। যাই হোক, আমি ইচ্ছা করে এগুলা করছি, বাট আমি দেখি তোমরা সবাই টালমাটাল, কেউ আমার প্রশ্ন করো না। কথা বুঝতে পারছো? আমি দেখবা ইচ্ছা করে কোনো কয়েকটা জিনিস স্কিপ করে যাই, যে আদৌ তোমরা পড়ো কি না। আর কেউ তো আমার জীবনে একটা প্রশ্ন করলা না, ভাই এটা কেন হয়েছে, ঠিক আছে? ভাই এটা কেন, হয়তো বা তোমরা এমন সব জায়গায় পইরা আইছো যে কেন হয়েছে চিন্তা শক্তি লোপ পাইছে। কথা বুঝতে পারছো? তোমাকে বায়োলজি এমনভাবে পড়াইছে যে বায়োলজি পড়তে গিয়ে তোমাদের চিন্তা শক্তি হলো লোপ পাইছে। কথা বুঝতে পারছো? তো চিন্তা শক্তি লোপ পাইলে না, ব্রেইনটারে খুলতে হইব। কথা বুঝতে পারছো? বায়োলজি, দেয়ার ইজ এ রিজন বায়োলজিরে সায়েন্সে অ্যাড করছে, ঠিক আছে? যদি লজিক না থাকতো, এটা ম্যাথমেটিক্যাল না হইতো, তাহলে এটা সায়েন্সে অ্যাড করতো না, এটা আর্টসে দিত। কথা বুঝতে পারছো? সো এখন চিন্তা শক্তি আর একটু মানে ইউজ করতে হইব। এরপর আসো স্নেহ বিপাকে সাহায্য করে। ভাই স্নেহ বিপাক মানে কি? মেটাবলিজম। মনে রাখবা মেটাবলিজম কি? অনেকগুলো রিয়াকশন হয়, প্রত্যেকটা রিয়াকশনের জন্য কি লাগে? এনজাইম লাগে। মনে রাখবা মানব দেহে যে কোনো রিয়াকশনের জন্য কি লাগবো? এনজাইম লাগবে। তো প্রত্যেকটা এনজাইম, অল এনজাইমস আর প্রোটিন। আর প্রোটিন কই থেকে তৈরি হয়? রাইবোজোম থেকে তৈরি হয়। রাইবোজোম থেকে তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে ঢুকে। কথা বুঝতে পারছো? তাহলে এই হইলো কাহিনী। কেউ তো আর জিগা বানায় এগুলা, ঠিক আছে? যাই হোক, তাই আমি অ্যান্সার দিয়ে দিই। এখন আসো, আজকে আমরা পড়বো লাইসোজোম। ভাই লাইসো শব্দের অর্থ কী ভাই বলো তো? লাইসো শব্দের অর্থ লাইসিস থেকে আসছে। লাইসিস মানে কি আমার কেউ বলো তো? হ্যাঁ, ধ্বংস করা। বুঝতে পারছো? লাইসিস মানে হলো ধ্বংস করা বা ভাঙা, ঠিক আছে? আচ্ছা, ওকে। ডিস্ট্রয়, টু ডিস্ট্রয়। সোম মানে কি ভাইয়া? সোম আসছে সোমা থেকে। সোমা মানে কি ভাইয়া বলো তো? বডি। আমরা পড়ছি না এর আগে, মানে এর আগে পড়ছি না রাইবোজোম। রাইবোজোম একটা বডি, বডি মানে একটা স্ট্রাকচার। বুঝতে পারছো? একটা স্ট্রাকচার বা একটা বডি বা একটা স্ট্রাকচার। সো সেলের মধ্যে উপস্থিত একটা স্ট্রাকচার যে ধ্বংসের কাজে নিয়োজিত, তারে কি বলবো? লাইসোজোম। আচ্ছা, এখন দেখো লাইসোজোমের অবস্থা, এটার আবিষ্কারকটা মনে রাখা লাগবে ভাই, ক্রিশ্চিয়ান দাদুবে, ঠিক আছে? ওরে হইলো তোমার মনে রাখা লাগবে। এখন আসো, এটা হলো লাইসোজোমের স্ট্রাকচার। লাইসোজোমের বাইরে কি থাকে? একটা মেমব্রেন বা ঝিল্লি থাকে ভাইয়া। বুঝতে পারছো? লাইসোজোমের বাইরে কি থাকে? একটা মেমব্রেন বা ঝিল্লি থাকে, হ্যাঁ? আর ভিতরে অনেক গোল গোলগুলো আছে না ভাইয়া? এই গোল গোলগুলো কি দেখো তো, কি লেখছি আমি এই জায়গায়? হাইড্রোলাইটিক এনজাইমস। হাইড্রোলাইটিক এনজাইম মানে কি বলো তো? হাইড্রো মানে কি, লাইটিক মানে কি বলো? হাইড্রো মানে পানি, লাইটিক মানে কি? ধ্বংস করা। তাইলে হাইড্রোলাইটিক এনজাইম মানে কি? পানি ধ্বংস করবে। হাইড্রোলাইটিক এনজাইম মানে কোনো একটা পদার্থের সাথে পানি যুক্ত করে ওইটারে ধ্বংস করবে। আমি বুঝাইতে পারছি? ধরো এটা একটা পদার্থ, ধরো এটা একটা পদার্থ AB। এই পদার্থের সাথে একটা ওয়াটার অ্যাড করবে। ওয়াটার অ্যাড করলে এই পদার্থটা ভাঙা কিসে কনভার্ট হয়ে যাইব? A আর B। তাহলে কোনো একটা পদার্থের সাথে পানি যোগ কইরা ওই পদার্থটারে ভাঙা ফলারে বলে কি? হাইড্রোলাইসিস। তোমাদের মাথার উপর দিয়ে যদি যায়, তাহলে আমি একটু বইলা রাখি যে পানি যুক্ত করে কেমনে ভাঙে। এটা যদি তোমাদের মাথার উপর দিয়ে যায়, তাহলে আমি একটু বইলা রাখি, যা যা তৈরি হওয়ার সময় পানি বাইর হইছিল, যা যা তৈরি হওয়ার সময় কি হয়েছিল? পানি বের হয়েছিল, ওই পানিটারে যোগ করলে কি ওইটা ভাঙা যায়। যেমন আমি তোমাদের এর আগের দিন একটা উদাহরণ দিছি না, RCOOH। এটা কি ভাইয়া? এটা কি তোমাদের দিছিলাম উদাহরণটা? তোমাদের গত ক্লাসে, হ্যাঁ গত ক্লাসে কি পড়াইছিলাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়াইছিলাম। অ্যাস্টার কিভাবে তৈরি হয় এটা কি জানো? অ্যাস্টার, অ্যাস্টার কিভাবে তৈরি হয় এটা জানো? অ্যাস্টার কি জানো? অ্যাস্টার, অ্যাস্টার জানো না? অ্যাস্টার মানে হলো COOR। COOR যার থাকে তারে কি বলে? অ্যাস্টার বলে। এই কারণেই তুমি হলো ক্লাসগুলো কইরা আসবা। কথা বুঝতে পারছো? আর ওরা কিন্তু সবাই জানে অ্যাস্টার কি, তুমি জানো না, তুমি কারণ ক্লাস করো নাই। আর তোমাদের কারণে ওদের স্পিড কমে যাইতেছে, যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো না, ঠিক আছে? এটা মানে খুবই একটা বাজে সিচুয়েশন। বুঝতে পারছো? তো আমি যেটা বলতেছি, তোমাদের কিন্তু ভাই ক্লাস কইরা আসতে হইব। বুঝতে পারছো? অনেক বিষয় আছে। আচ্ছা যাও, অ্যাস্টার মানে কি ভাইয়া? এটা তো জানো যে এই মূলকটারে কি বলে? অ্যাস্টার মূলক বলে না? আর মানে কি? এটা তো জানি অ্যালকাইল গ্রুপ, রাইট? অ্যালকাইল গ্রুপ। এই তো এই মূলকটারে কি বলে? অ্যালকাইল গ্রুপ মানে কি জানো তো? আচ্ছা, তাহলে এই মূলকটারে অ্যাস্টার মূলক বলে। এখন একটু খেয়াল করো, তোমার অ্যাস্টার কিভাবে তৈরি করতে পারি আমরা। বুঝতে পারছো? কিভাবে অ্যাস্টার তৈরি হয়? কিভাবে অ্যাস্টার তৈরি হয় বলতো তাহসান? কিভাবে অ্যাস্টার তৈরি হয় বল? ফ্যাটি অ্যাসিড না, যে কোনো অ্যাসিডের সাথে কি যুক্ত করব? গ্লিসারল। গ্লিসারল কি?
অ্যালকোহল। তো অ্যাসিডের সাথে অ্যালকোহল যুক্ত হইলে কি পাইবা? এস্টার পাইবা। কেমনে পাইবা দেখো, অ্যালকোহল অ্যাসিড নিয়ে অ্যাসিড তো জানি, অ্যাসিড কি বলো তো? অ্যাসিড কি? অ্যাসিডের কার্যকরী মূলক কি বলো? এগুলো কেমিস্ট্রিতে ছিল তোমাদের। হ্যাঁ, সি ডাবল ও এইচ না? যেমন এটারে কি বলছিলা? কি বলছিলে এটাকে বলো? মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। বুঝতে পারছো? মিথানোইক অ্যাসিড মানে তো কি এইটা? বুঝতে পারছো? এক কার্বন হইলে মিথানো, দুই কার্বন হইলে কি? ইথানোইক অ্যাসিড। তাহলে অ্যাসিডের সংকেত হলো এটা। এটারে কি বলছিলা বলো? মিথানল বলছিলা না? আচ্ছা, এটারে কি বলছিলা বলো? ইথানল বলছিলা। এই ইথানলই কই থাকে? মদে থাকে। মনে রাখবা, মদে কি থাকে? ইথানল থাকে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন যেই বিষয়টা, ইথানল, মিথানল সবগুলা শেষে কি আছে বলো তো? ইথানল, এগুলো শেষে কি আছে? অল আছে না? তো অল থাকলে মনে করবা এটা একটা অ্যালকোহল। কথা বুঝতে পারছো? যে কোনো জিনিসের সাথে অল থাকলে কি বুঝবা? এটা অ্যালকোহল। যেমন তুমি একটা নাম বলো কি? গ্লিসারল, এটা কি একটা অ্যালকোহল? ট্রাইহাইড্রিক অ্যালকোহল, 3টা ওএইচ গ্রুপ থাকে, তাই না? গ্লিসারলের সংকেত কি ভাই? এটা না? বলো তো। এটা না? গ্লিসারলের সংকেত CH3OH, CHOH, CH3OH। সাবান আয়নের বিক্রিয়া পড়ছিলা? এটা ছিল না গ্লিসারল? আচ্ছা, তাহলে এই গ্লিসারলে কয়টা ওএইচ গ্রুপ আছে? 3টা। তো এটা একটা অ্যালকোহল। নর্মালি একটা ওএইচ গ্রুপ থাকলে অ্যালকোহল বলে। একটা ওএইচ গ্রুপ থাকলে এটা বলে মনোহাইড্রিক অ্যালকোহল, মানে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে। হাইড্রক্সিল গ্রুপ মানে কি? এইটা। বুঝতে পারছো? আর এটারে বলে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, মানে কয়টা হাইড্রক্সিল গ্রুপ আছে? 3টা হাইড্রক্সিল গ্রুপ আছে। কথা বুঝতে পারছো? সো এগুলো বলবা অ্যালকোহল। এখন আমরা কি পড়তেছিলাম ভাই? এস্টার কেমনে তৈরি হয় বলো তো? অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় তৈরি হয়। তো ধরো তুমি নিলা ইথানোইক অ্যাসিড নিলা, ওকে, আর এই সাইড দিয়ে তুমি কি নিলা? সাপোজ তুমি CH3CH2OH, এই সাইড দিয়ে কি নিলা? এটা ইথানল নিলা। ঠিক আছে, এটাই তো ইথানল না? CH3CH2OH, ইথানল নিলা। এগুলো কি তোমাদের প্রবলেম হলে আমার বলো। এগুলো কি আমি আর একটু এক্সপ্লেন করবো, নাকি এটা বুঝতে পারতেছো? আচ্ছা, না বুঝতে পারলে কিন্তু অবশ্যই বলবা। ঠিক আছে, আমি দরকার বললে ভাঙ্গা ভাঙ্গা এরকম এক্সপ্লেন করবো। কার্বনের 4টা যোজনী, ঠিক আছে, এইগুলো লাগলো, ঠিক আছে, এইভাবে এক্সপ্লেন করবো। ঠিক আছে, সমস্যা নাই। এগুলা নিয়ে কোনো প্রবলেম নাই। এই সব ধরনের হেল্প তুমি পাবা আমার কাছে। সব ধরনের হেল্প তুমি পাবা। এমন হেল্প পাবা যেটা তুমি চিন্তা করবা না যে একটা টিচার একটা স্টুডেন্টের এত হেল্প করতে পারে। বাট ডিপেন্ড করে যে তুমি আমার কথা শুনতেছো কিনা, ডিসিপ্লিন থাকতেছো কিনা, তুমি স্যাক্রিফাইস করতেছো না। আমি তোমার হেল্প করে ভাড়ায় ফেললাম আর তুমি এখান দিয়ে গা বাসায় দিলা, তাহলে তো হইব না। বুঝো নাই? বোথ ওয়েতে আসা লাগবে এটা। আচ্ছা দেখো তো ভাইয়া, দেখো এখন দেখো, দেখো এইটা কি হইতে পারে ভাইয়া বলো তো? এই দেখো, ওয়াটার বের হয়ে গেল না? ওয়াটার বের হয়ে গেলে এটা কি হইব এখন? CH3, C+O, তারপরে এখানে কি CH2CH3। আচ্ছা, CH2CH3 কি ভাই আর গ্রুপ বলা যায় না? তাই না? এটা কি ইথাইল গ্রুপ না? তাহলে আমি কি এখানে CH3COO কি হিসেবে লিখতে পারি ভাইয়া? আর। তাহলে CH3COO আর মানে কি ভাইয়া? এস্টার না? তাহলে দেখছো, আমি অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়া করলে এক অণু পানি বের হয়ে যায়, আর কি তৈরি হয়? এস্টার তৈরি হয়। তাহলে যেমনে ভাই এক অণু পানিটা বের হইছে, ওই এক অণু পানিটাই যদি তুমি এই জায়গায় যুক্ত করে দাও, তাহলে কি এটা ভাঙ্গা এনে হয়ে যাব? আমার কথা বুঝতে পারছো? যেভাবে এক অণু পানিটা বের হইছে, ওই পানিটাই যদি তুমি এখানে যুক্ত করে দাও, তাহলে কি হবে বলো তো? এই আর এর সাথে কি, ধরো এটা কি ছিল? CH2CH3 ছিল না? তো এটা কি তোমার? হ্যাঁ, OH, H2O মানে কি ভাই? HOH না? এটা দেখা ভয় পাওয়ার দরকার নেই। এই যে H2O, কথা বুঝতে পারছো? HOH। এখন দেখো, তোমার এইভাবে যদি তুমি যুক্ত করে দাও, তাহলে দেখো একটা H যায় এটার সাথে যুক্ত হয়, তাই না? ধরো এই Hটা যায় এটার সাথে যুক্ত হইলো, ঠিক আছে, আর যে OHটা বাকি আছে ওইটা যায় কার সাথে যুক্ত হইব? এটার সাথে যুক্ত হইব। তাহলে আলটিমেটলি কি এটা ভাঙ্গা এটা বাইরে হয়ে গেল না? আমার কথা বুঝতে পারছো? তো মনে রাখবা, যেই সব বিক্রিয়ায় পানি বের হয়ে যায়, ওই সব বিক্রিয়ায় যদি আমি আবার পানি যোগ করি, তাহলে ওটা কি হয়ে যাব?
ভাঙা যাবো। যেমন এটা এই দুইটা বিক্রিয়া আমি কি তৈরি করছিলাম, এস্টার তৈরি করছিলাম না? এস্টার তৈরির সময় কি বের হয়েছিল ভাই, RC+O আর হয়েছিল। এই যে তৈরি করছিলাম, কেমনে তৈরি করছিলাম, পানি অ্যাসিড আর অ্যালকোহলের মধ্যে বিক্রিয়া করে কি পানি বের করে তৈরি করছিলাম না? তাহলে এই পানিটাই যদি আমি আবার এই জায়গায় ঢুকাই দেই, তাহলে এটা কি হইব, ভাইঙ্গা আবার কি অ্যালকোহল আর অ্যাসিডে কনভার্ট হইব। আমার কথা বুঝতে পারছো? দুইটাতে পানি বাইরে গেলে এটা এস্টার হয়ে যাব, আর এস্টারের সাথে পানি যোগ করলে কি হয়ে যাব, অ্যালকোহল আর অ্যাসিডে কনভার্ট হইব। তাহলে এই যে ভাই পানি যোগ করে কি করলাম, এস্টারে ভাঙা দিলাম না? তাহলে এইটারে কি বলে, হাইড্রোলাইসিস। পানি যোগ করে কোনো কিছুরে ভাঙা। তোমরা কি বুঝতে পারতেছো? পানি যোগ করে কোনো কিছুরে ভাঙারে কি বলে, হাইড্রোলাইসিস। ঠিক আছে? তো এই লাইসোজোমের মধ্যে যে এনজাইমগুলো থাকে, এটা কি ধরনের এনজাইম ভাই সবাই? হাইড্রোলাইটিক এনজাইম। মানে হইলো এরা পানি যোগ করে কোনো কিছু কি করে, ভাঙা ফেলে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, লাইসোজোমের ভাইয়া বাইরে কি আছে, একটা ঝিল্লি আছে না ভাইয়া? তাহলে এটা কি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু না ঝিল্লিবিহীন অঙ্গাণু? ঝিল্লিবদ্ধ, মেমব্রেন বাউন্ড অর্গানালি। কথা বুঝতে পারছো? এটা ঝিল্লিবদ্ধ অর্গানালি। আচ্ছা, এখন কথা হইলো এই ঝিল্লিটা কি কি দিয়ে তৈরি হবে বলো আমারে? বাইলেয়ার, ফসফোলিপিড। এই দেখো, এই যে দেখো, এই যে ফসফেট হেড ফ্যাটি অ্যাসিড টেল, ফসফেট হেড ফ্যাটি অ্যাসিড টেল। বুঝতে পারছো? এখন এটা যে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি হবে, এটা কি ইউনিট মেমব্রেন মতবাদে বলা আছে না? ইউনিট মেমব্রেন মতবাদে কি বলা আছে? সকল বায়োলজিক্যাল মেমব্রেন একই গঠন দিয়ে তৈরি, একক পর্দা মতবাদ বলে। মানে সব বায়োলজিক্যাল মেমব্রেনের গঠন কি সেম। এটা হইতে পারে ভাইয়া, এটা কি সেলের বায়োলজিক্যাল মেমব্রেন, সেল মেমব্রেন। সেলের ভিতরে কি থাকে ভাইয়া, মাইটোকন্ড্রিয়া থাকে না? ওই মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেন আছে। আবার কি লাইসোজোম থাকে, লাইসোজোমের মেমব্রেন আছে, রাইট? তারপরে প্লাস্টিড থাকে, প্লাস্টিডের কি থাকে, মেমব্রেন আছে। তো সবারই তো মেমব্রেন আছে। তুমি যদি এখান থেকে মেমব্রেনটা নিয়ে পর্যবেক্ষণ করো, তাহলেও দেখবা ফসফোলিপিড বাইলেয়ার। তুমি যদি মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন নিয়ে পর্যবেক্ষণ করো, তাও দেখবা কি ফসফোলিপিড বাইলেয়ার। তুমি লাইসোজোমের মেমব্রেন যদি এই কাইটা নিয়ে পর্যবেক্ষণ করো, তাও দেখবা কি ফসফোলিপিড বাইলেয়ার। মানে যত তোমার বাউন্ডারি দিবা, ওই বাউন্ডারি কি দিয়ে তৈরি হইব, বাইলেয়ার। এটারই বলে একক পর্দা মতবাদ। মানে সকল বায়োলজিক্যাল মেমব্রেন সেম টাইপের গঠন দিয়েই তৈরি। তো এই যে লাইসোজোমের যে মেমব্রেন আছে, এটাও কি দিয়ে তৈরি হইব, জাস্ট লাইক সেল মেমব্রেন দিয়ে তৈরি হইব। কথা বলছে? সেল মেমব্রেনের গঠন কি ছিল আমরা পড়ছিলাম না ফ্লুইড মোজাইক মডেলে? ফসফোলিপিড বাইলেয়ার আর স্থানে স্থানে গঠিত কি প্রোটিন দিয়ে তৈরি। তো ঠিক তেমনি এর দেহ গঠনটাও সেম। এই যে দেখো ফসফোলিপিড বাইলেয়ার, এই যে স্থানে স্থানে কি আছে, এগুলা প্রোটিন আছে। কথা বুঝতে পারছো? তো এইটাই হলো ইন্টিগ্রাল প্রোটিন। কথা যে বলতেছিলাম যে এক প্রান্ত থেকে কি অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত। যদি এই জায়গায় কোনো প্রোটিন থাকতো, আরে ভাই, হ্যাঁ, যদি এই জায়গায় কোনো প্রোটিন থাকতো ভাইয়া, তখন এটা কি বলতাম, পেরিফেরাল প্রোটিন। যদি এই জায়গায় কোনো প্রোটিন থাকতো, তখন এটা কি বলতাম, লিপিড সম্পৃক্ত প্রোটিন। কথা বুঝতে? লিপিড সম্পৃক্ত কেন? কারণ এই জায়গায় কি ফ্যাটি অ্যাসিড আছে। ফ্যাটি অ্যাসিড কি ফ্যাটে দ্রবীভূত হয়, তো ওটা লিপিড থাকে। কথা বুঝতে পারছো? লিপিড এগুলো কিন্তু আমি বুঝাইছি, একদম ডিটেলসে বুঝাইছি। আমি জানি না তোমরা কি ঠিক মতো ক্লাস করছো কিনা। তোমরা কি বুঝতে পারছো ওই যে ফ্লুইড মোজাইক মডেলটা? তোমরা প্রথমে দেইখা তারপরে বই পড়বা। কথা বুঝতে পারছো? নইলে বুঝতে পারবা না। তো ফ্লুইড মোজাইক মডেলের হাইড্রোফিলিক হেড, হাইড্রোফোবিক টেইল, এগুলো পড়ছো, দেখছো এগুলা? আসলেই দেখছো? তুমি তো মনে হয় না দেখছো। তুমি দেখো না, তুমি একটাও দেখো নাই না? কোনটা দেখছো? সেল ওয়াল। আচ্ছা, ঠিক আছে, ওকে, যাই হোক। তো বিষয়টা হলো একক পর্দা মতবাদ মানে কি ভাইয়া, ইউনিট মেমব্রেন থিওরি। দেখো, গায়ে বাতাস লাগাইতে হইব ভাই। এই যে দেখো, এনে কি লেখছে দেখো তো, সব বায়োলজিক্যাল মেমব্রেনের আণবিক গঠন কি একই প্রকার। আর সব বায়োলজিক্যাল মেমব্রেন মানে কি, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন কি বায়োলজিক্যাল মেমব্রেন না? সেল মেমব্রেনও কি বায়োলজিক্যাল মেমব্রেন? লাইসোজোমের মেমব্রেনও কি বায়োলজিক্যাল মেমব্রেন? তো সকল বায়োলজিক্যাল মানে যে কোনো বাউন্ডারিরে তুমি যদি পর্যবেক্ষণ করো, একই ধরনের কি পাবা, গঠন পাবা, যেটা কি ফসফোলিপিড বাইলেয়ার। অর্থাৎ সেল মেমব্রেনের গঠন যেমন এই মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের গঠন তেমন, লাইসোজোমের মেমব্রেনের গঠনও তেমন। তারপরে আর কি কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে না, ওটার মেমব্রেনের গঠনও কি, ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই মেমব্রেনটাতে তুমি পর্যবেক্ষণ করলা, দেখবা সেম ফসফোলিপিড বাইলেয়ার। গলগি বডির মেমব্রেন বাইর করো, গলগি বডির মেমব্রেনটা ধরো পর্যবেক্ষণ করলা, দেখবা কি সেম ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। তাহলে বোঝা গেছে? তো সব কিছু তুমি যদি কোষের মধ্যে একটা বাউন্ডারি আঁকো পেন্সিল দিয়া, ওই পেন্সিলের বাউন্ডারিটাই কী হইব, ফসফোলিপিড বাইলেয়ারের তৈরি হইব। আমার কথা বুঝতে পারছো? তাহলে এই হলো কাহিনী। এবার আসো, তাহলে ওর মেমব্রেনও কি ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। আচ্ছা, এখন আসো
লাইসোজোম কেমনে তৈরি হয় ভাইয়া? লাইসোজোমে দুইটা পোর্শন আছে, একটা কি ভাইয়া হাইড্রোলাইটিক এনজাইমের পোর্শন। এনজাইম কি ভাইয়া? প্রোটিন না? প্রোটিন কই থেকে তৈরি হয় ভাইয়া? রাইবোজোম থেকে তৈরি হয়। রাইবোজোম কোথায় থাকে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে। তাহলে প্রোটিনগুলা কই থেকে আসবে ভাইয়া? আমি বলছিলাম অল এনজাইমস আর কি প্রোটিন। তাহলে প্রোটিনগুলা কই থেকে আসবে ভাইয়া? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। আর বাইরের দেখো দুইটা কম্পোনেন্ট আছে এই জায়গায়, তুমি একটা খেয়াল করো, এই যে বাইরের একটা ঝিল্লি আছে আর ভিতরের কি আছে? এনজাইমস আছে, তাই না? আচ্ছা, তাহলে এই দুইটা কম্পোনেন্ট আছে, একটা হলো ঝিল্লি আর একটা কি? এনজাইমস। এখন তুমি একটু খেয়াল করো যে এই বাইরের এনজাইমসগুলো কি? প্রোটিন। সো এটা কই থেকে আসবো? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অন দি আদার হ্যান্ড বাইরের ঝিল্লি এটা কি? মেমব্রেন। এই মেমব্রেনটা কই থেকে আসে বলতে পারবো আমারে? গলগি বডি থেকে আসে। আমি গত ক্লাসে কিন্তু বলছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে একটা ভেসিকল গলগি বডিতে যায়, গলগি বডি ওটারে প্যাকেট করে, প্যাকেট করে এটা কোষের মধ্যেই থেকে যায়, ওটারে কি বলে? লাইসোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ডিরেক্টলি উৎপন্ন হয়ে কোষের মধ্যে থাকে, ওটারে কি বলে? পারক্সিজোম আর গ্লাইঅক্সিজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যায়, সে গলগি তোমার একটা ভেসিকলে প্যাকেট হয়, সে বাইরে খরিত হয়, তখন কি? এনজাইম আর হরমোন খরিত হয়। এটা কিন্তু বলছিলাম গত ক্লাসে, মনে আছে? যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে এইভাবে, ধরো এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে কি একটা ভেসিকল বাইর করে দিল, এই ভেসিকলের মধ্যে কি আছে? অনেক হাইড্রোলাইটিক এনজাইম আছে। এটা পরবর্তীতে কই যায় ভাইয়া? গলগি বডিতে যায় না? গলগি বডিতে যায় কি হয়? প্রসেসড হয়। প্রসেস মানে কি বলতো? মডিফাই। কিভাবে মডিফাই হয় বলতো? হ্যাঁ, পেঁচায়। প্রোটিন ফোল্ড হয়, দেখাইছিলাম কিন্তু এগুলা। প্রোটিন হইলো ফোল্ড হয়, ফোল্ড হয়ে হইলো পেঁচায়, পেঁচায় হইলো প্রসেসড হয়। সো এই গলগি এটা গেল, যাওয়ার পরে হইলো কি হইলো? এইখানে ধরো এটা ফিউজ হয়ে গেল, ফিউজ হয়ে কি হইলো? এই প্রোটিনগুলারে এখানে ভিতরে দিয়ে দিল। তখন এই ভিতরে দেওয়ার পর এগুলো কি হইব? পেঁচাইব, এখানে পেঁচাইব কিছু, এখানে পেঁচাইব কিছু, এখানে পেঁচাইব কিছু। পরে গলগি বডি কি করবে বলো তো? এটারে প্যাকেট করবে। এটারে প্যাকেট কইরা, ধরো এটা হলো গলগি বডি থেকে আসছে এই প্যাকেটটা, আর আর যে প্রোটিনটা, এই প্রোটিনটারে কি এটার ভিতরে ঢুকাই দিবে। তখন আমরা বলো এই যে বাইরের যে ঝিল্লিটা, এটা কই থেকে আসছে? গলগি বডি থেকে আসছে। এটা কই থেকে আসছে? এটা তো লাইসোজোম। যেটা বাইরে হলো এটা কি? লাইসোজোম। এটাই লাইসোজোম। দেখো এটা লাইসোজোম না? বাইরে ঝিল্লি আছে আর ভিতরে কি আছে? হাইড্রোলাইটিক এনজাইম আছে। তো বাইরের যে নীল কালারের ঝিল্লিটা, এটা কই থেকে আসছে? গলগি বডি থেকে আসছে। আর ভিতরের যে প্রোটিনগুলো, এগুলো কই থেকে আসছে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসছে। কথা বুঝতে পারছো? তাহলে লাইসোজোমের দুইটা কম্পোনেন্ট, একটা হলো কি বাইরের ঝিল্লি, যেটা কই থেকে আসে? গলগি বডি থেকে আসে। মনে রাখবা গলগি বডি সবার ঝিল্লি তৈরি করে, প্যাকেট তৈরি করে। আর হলো ভিতরের এনজাইম যেটা হলো প্রোটিন, ওটা কই থেকে আসে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে। কথা বোঝা গেছে? আচ্ছা, আরেকটা কথা হলো, আমি তোমাদের বলছিলাম কি জানি, আরে হ্যাঁ, পারক্সিজম, গ্লাইকোজম, যাই হোক, গলগি বডিতে হইলো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বলছিলাম যে তোমার গলগি বডির কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কেন বলো তো? কোনটা বাইরে বের করে দিব, এই যে এটারে ভিতরে রাখবো, লাইসোজোম কি থাকবো? ভিতরে থাকবো। এমন কিছু ভেসিকল আছে না যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে, ওই হরমোন আর এনজাইম ক্যারি করে, তাই না? ওরা কি হয়? কোষের বাইরে খরিত হয়ে যায়। সো কে কোন ভেসিকল কোষের বাইরে যাইবো আর কোন ভেসিকল ভিতরে থাকবে, এটা কে ডিসাইড করে? গলগি বডিতে। এই কারণে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গলগি বডিকে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো তোমার এইটা লাইসোজোম কিসে হেল্প করে? লাইসোজোমের ভিতরে আছে কি? হাইড্রোলাইটিক এনজাইম। এটা কি করবে? হাইড্রোলাইসিস করবে। কারে কারে হাইড্রোলাইসিস করা যায় জানো? প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, একটা চাই। ধরো এটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই ব্যাকটেরিয়া আমি ধ্বংস করব। একটা ব্যাকটেরিয়া কি কি দিয়ে তৈরি, কি কি ম্যাক্রোমলিকিউল দিয়ে তৈরি বলো তো? প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, মেইন তো এই তিনটাই। প্রত্যেকটা জিনিসের ভিতরে কি তিনটা আছে? প্রোটিন, কার্বোহাইড্রেট, কিছে লিপিড দিয়ে তৈরি হবে। আরেকটা এক্সট্রা জিনিস কি থাকে বলো তো? নিউক্লিক অ্যাসিড। ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ, আরএনএ থাকে। আরএনএ তো থাকে, ডিএনএ থাকে না? ডিএনএ আরএনএ থাকে না? তাহলে এগুলোর কি বলে? নিউক্লিক অ্যাসিড। কিন্তু দুই প্রকার, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড মানে কি? ডিএনএ। আর কি রাইবো নিউক্লিক অ্যাসিড মানে কি? আরএনএ। তো ডিএনএ আরএনএ থাকে, তাহলে কি নিউক্লিক অ্যাসিড থাকে। তাহলে এই ব্যাকটেরিয়াটা ডাইজেস্ট করতে হলে আমার কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম লাগবে, আমার কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম লাগবে, আমার প্রোটিন ডাইজেস্টিং এনজাইম লাগবে, আর আমার কি লাগবে? লিপিড ডাইজেস্টিং এনজাইম লাগবে, আর আমার নিউক্লিক অ্যাসিড ডাইজেস্টিং এনজাইম লাগবে। ঠিক আছে? মনে রাখো প্রোটিন কেমনে তৈরি হয় ভাই বলো তো? অ্যামিনো অ্যাসিডের পলিমার না? অ্যামিনো অ্যাসিড দিয়ে কেমনে তৈরি হয়? অ্যামিনো অ্যাসিড দিয়ে বলো তো প্রোটিন। এটা কি আমি গত ক্লাসে দেখাইছিলাম ভাইয়া?
অ্যামিনো অ্যাসিডের সাধারণ স্ট্রাকচার দেখাইছিলাম তোমাদের। হ্যাঁ কি বলো এবার বলো অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ কার্বনের 4টা হাত দাও। হ্যাঁ তারপরে বলো অ্যামিনো অ্যাসিড মানে কি। অ্যামিনো অ্যাসিড হ্যাঁ বামে দিলা NH2 দিলা বামে, ওকে। আর এদিকে কি দিবা, তাহলে হইছে অ্যামিনো অ্যাসিড হইছে। আর এটা উপরে কি দিবা আর নিচে কি দিবা H, তাহলে এটা একটা অ্যামিনো অ্যাসিড। আচ্ছা এরপরে আসো এটা আরেকটা অ্যামিনো অ্যাসিড আমি আঁকলাম সেম সেম, হ্যাঁ সেম। COOH এই সাইডে NH2 এর এই Hটা কি করে দিলাম একটু বাইরে নিয়ে, এই যে H2 না, এই H2 ঠিক আছে, H2 তে বাইরে নিয়ে আসলাম। এটা এখন দাও তবে এটা হয় নাকি, পানি বের হয়ে গেল, বের হয়ে যেতে পারে না। আচ্ছা অ্যামিনো অ্যাসিডের মধ্যে এইভাবে কি তৈরি হতে পারে, বন্ড তৈরি হতে পারে না। তো পানি বের করে দাও, এই যে বের করে দাও, পানিটা বের করে দাও, বের করে দিছো। এখন দেখো এই জায়গায় একটা হাত খালি হয়েছে, এই জায়গায় একটা হাত খালি হয়েছে, এই হাত দুইটারে লাগাই দাও, তাহলে কি হয়ে যাবে, বন্ড তৈরি হয়ে যাবে না। এই বন্ডটারে কি বলে জানো, পেপটাইড বন্ড। কি বলে ভাইয়া, পেপটাইড বন্ড। বলো তো ভাইয়া প্রোটিন মানে কি বলো তো, প্রোটিন মানে কি বলো। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয় না, তাহলে দেখো একটা অ্যামিনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিড জয়েন করলাম, ঠিক তেমনি এই অ্যামিনো অ্যাসিডটার সাথে পরের অ্যামিনো অ্যাসিড জয়েন করতে পারবো। আবার এই অ্যামিনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিড জয়েন করতে পারবো। দেখো এই যে নিয়ে আসি আরেকটা অ্যামিনো অ্যাসিড, এখানে COOH, এটা H2 না, H2 আমি জাস্ট দুইটা খুইলা লিখলাম, কথা বুঝতে পারছো। এখানে দেখো তো সম্ভব কিনা, পানি বেরিয়ে যেতে পারে না। তো এইভাবে কি করলাম, অ্যামিনো অ্যাসিডগুলোরে কি করে দিলাম, একটার সাথে আর একটা কি করে দিলাম, জয়েন করে দিলাম। ধরো এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটার সাথে একটা যখন যদি এইভাবে জয়েন হইতে হইতে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন এইভাবে জয়েন হয়ে একটা পলিমার তৈরি করে, ওইটারে কি বলে, প্রোটিন বলে। কথা বুঝতে পারছো, প্রোটিন মানে কি, অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের পলিমার, ঠিক আছে, পলিপেপটাইড বলে। বাট প্রোটিন ওরাও জানে যে প্রোটিন হলো কি ফোল্ডেড স্ট্রাকচার, আর পলিপেপটাইড হলো সরলরৈখিক। কথা বুঝতে পারছো, যাই হোক, তো পলিপেপটাইড থেকেই পরে প্রোটিন তৈরি হয়। তো তোমরা এটা জানি রাখো প্রোটিন বলে। তাহলে ভাইয়া একটু দেখো তো, প্রোটিন তৈরির সময় কি পানি বাইরিছে, বাইরিছে, তার মানে পেপটাইড বন্ড তৈরি হওয়ার সময় কি পানি বাইরিছে। ঠিক তুমি পানি যদি এখানে যুক্ত করে দাও, তাহলে পেপটাইড বন্ডটা কি হইব, ভাঙা যাব। আমার কথা বুঝতে পারছো। তাহলে পেপটাইডেজ এনজাইম বা প্রোটিয়েজ এনজাইম, প্রোটিয়েজ এনজাইম মানে কি জানো, যারা প্রোটিন ভাঙে, এরা কি ধরনের এনজাইম হবে, হাইড্রোলাইটিক এনজাইম। কারণ দেখো প্রোটিন তৈরি হওয়ার সময় তোমার কি এখানে বারবার পানি বের হয়ে গেছে না, তাহলে পানি যদি বের হয়ে যায়, ওই পানিটারে যদি তুমি এনে যুক্ত করে দাও, তাহলে বন্ডটা ভাঙা যায়। পানির মধ্যে কি আছে, HOH আছে না, এটার লগে কি যুক্ত করে দিবা তুমি, OH যুক্ত করে দিবা, এটার লগে তুমি H যুক্ত করে দাও, দেখো আগের অবস্থায় চলে আসছে, অ্যামিনো অ্যাসিড আলাদা হয়ে গেছে। দেখছো, তাহলে বিষয়টা হলো যার থেকে পানি বের হয় ওটা যদি রিভার্স যুক্ত করে দাও, তাহলে ওটা কি হইব, ভাঙা যাবো। তো তুমি মনে করে রাখবা যে হাইড্রোলাইটিক এনজাইম তাদেরই ভাঙতে পারবে যারা তৈরি হওয়ার সময় কি করছিল, পানি বের করছিল। কথা বুঝতে পারছো, যেমন প্রোটিন তৈরি হওয়ার সময় পানি বের হয়েছে, লিপিড তৈরি হওয়ার সময় পানি বের হয়েছিল, বলো বলো, লিপিড তৈরি হওয়ার সময় পানি বের হয় নাই, মনে আছে লিপিড কি বলো, লিপিড হলো একটা এস্টার। লিপিড কিসের এস্টার, গ্লিসারলের এস্টার, তাই না, হ্যাঁ গ্লিসারল এর এস্টার। আমরা কি পড়ছি, গ্লিসারলের সাথে কি যুক্ত হয় ভাইয়া, ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়। কেমনে যুক্ত হয়, তাই না, এলে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়। এটা যদি একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় তখন এটা কি বলে, মোনো গ্লিসারাইড। মোনো মানে এক, মোনো গ্লিসারাইড মানে কি, গ্লিসারলের এস্টার। গ্লিসারাইড মানে কি, গ্লিসারলের এস্টার। যদি একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় তাহলে একটা এস্টার গ্রুপ তৈরি হইব। এটা অ্যালকোহল আর কি অ্যাসিড, অ্যালকোহল আর অ্যাসিডের বিক্রিয়া কি তৈরি হয়, এস্টার তৈরি হয়। এটা কিন্তু আমরা একটু আগে দেখছি, মিথানোইক অ্যাসিড আর হইল সরি ইথানল আর কি ইথানোইক অ্যাসিডের বিক্রিয়া কি একটা এস্টার তৈরি করছিলাম। তো দেখো একটা এস্টার তৈরি হলো। এখন যদি তুমি আরেকটা COOH নিয়ে আসো এই জায়গায়, হ্যাঁ একই জিনিস। আচ্ছা আমি এভাবেই দেখাই, এটা কি পানি বের হয়ে গেল। আবার আরেকটা COOH নিয়ে আসলে, এগুলো কিন্তু সব ফ্যাটি অ্যাসিড, নিয়ে আসলে কি বের হয়ে গেল ভাই, পানি বের হয়ে গেল। 3 অণু পানি বের হয়ে গেল না এখন, তাহলে 3 অণু পানি বের করে দাও, তুমি বের করে দাও, 3 অণু পানি বের করে দাও। দেখো 3 অণু পানি আমি বেনতে বের করে দিলাম। বের করে দিলে কি বাকি থাকে, এই জায়গায় একটা হাত খালি, হাত খালি, হাত খালি, এখানে একটা হাত খালি, খালি খালি, তাহলে 3টা যুক্ত করে দাও, তাহলে এটা কি হইলো, একটা এস্টার হইলো। এটারে বলে কি জানো, ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড কেন ভাইয়া, 3টা ফ্যাটি অ্যাসিড যুক্ত হইছে। গ্লিসারাইড মানে কি, গ্লিসারলের এস্টার। যদি একটা এস্টার হইতো, দেখা এখানে কয়টা COOR আছে, 1 2
তিনটা, রাইট? তাহলে এস্টার মানে গ্লিসারলের এস্টারে কি বলে? গ্লিসারাইড। যদি বলে মনোগ্লিসারাইড তার মানে কয়টা এস্টার আছে? একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হলে একটা এস্টার তৈরি হয়। দুইটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হলে ডাইগ্লিসারাইড বলে। তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হলে কি বলে? ট্রাইগ্লিসারাইড বলে। তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা, এখন কথা হইলো যে দেখো এগুলা যখন তৈরি করছে, এটা হলো একটা লিপিড। ট্রাইগ্লিসারাইড কি একটা লিপিড না? এটা তো জানো, গ্লিসারাইড হইলো লিপিড, ঠিক আছে? সো এটা তৈরি করার সময় আমার কি হয়েছে? পানি বের হয়ে গেছে না? তাহলে এটার লগে পানি যুক্ত করলে আমার কি এটা ভাঙে যাইব। তাহলে যত লাইপেজ এনজাইম আছে সবাই কি ভাইয়া? হাইড্রোলাইটিক এনজাইম। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো তোমার আর কি আছে? কার্বোহাইড্রেট আছে। কার্বোহাইড্রেটও সেম ভাইয়া। কার্বোহাইড্রেট গ্লাইকোসাইডিক বন্ড করে, এটা কি জানো তোমরা? পড়ছিলে আগে কখনো? কার্বোহাইড্রেট যে গ্লাইকোসাইডিক বন্ড করে ছিল? বলো তো। ধরো প্রত্যেকটা কার্বোহাইড্রেটের সাথে কি OH গ্রুপ থাকে না? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন। যেমন আমি ওদেরকে টাস্ক দিছিলাম যে কি 4 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট আঁকো। আঁকো তো, রিমঝিম যাও। 4 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট আঁকো যাও। পারতেছি না এই কথা বাইরে হইব না মুখ দিয়া। অ্যাডাপ্ট করতে শিখতে হইব। কার্বোহাইড্রেটের মধ্যে কি গ্রুপ থাকে ভাইয়া? OH গ্রুপ থাকে, ঠিক আছে? তাহলে ভাইয়া দেখো আমি যদি গ্লুকোজ আনি, গ্লুকোজের মধ্যে ধরো গ্লুকোজ তো সরবুজ আকৃতির, আমি জাস্ট আইকা দিলাম, হ্যাঁ সরবুজ আকৃতির গ্লুকোজ, এটা ধরো 1 নাম্বার কার্বন, এটা তো আরেকটা সরবুজ আকৃতির গ্লুকোজ থাকে, ওইটার হইলো 4 নাম্বার কার্বন থাকে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? দেখো এই এটা হলো 1, এইখানে থাকে হইলো 2, এখানে থাকে হইলো 3, এখানে থাকে কত? 4। তো 4 নাম্বার কার্বনেও কি থাকে? OH থাকে, হ্যাঁ OH থাকে। সো এইভাবে কি এই H আর OH কি পানি আকারে কি বের হয়ে যেতে পারে না? তখন কি একটা গ্লুকোজ আরেকটা গ্লুকোজের সাথে কি হয়ে যায়? জয়েন হয়ে যায়। আমরা পড়ছি না একটা গ্লুকোজ একটা মনোস্যাকারাইড আরেকটা মনোস্যাকারাইডের সাথে জয়েন হয়ে কি অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড তৈরি করে। তো জয়েন কিভাবে হয় ভাই? গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে জয়েন হয়। আর এই যে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হওয়ার সময় পানি বেরোইছে, তাহলে এই পানিটারে যদি তুমি আবার যুক্ত করে দাও তাহলে এই গ্লাইকোসাইডিক বন্ডটা কি হইব? ভাঙা যাইব। আমি যেটা বলতেছি, হ্যাঁ এই যে দেখো এই যে এটা দেখো এই OH এই OH দেখো, এই দেখো ওই অক্সিজেনের কি হবে? মুইসা দাও, দিছো? মুইসা দাও, পানি বের হয়ে গেছে। আচ্ছা ওকে, এই অক্সিজেনের কয়টা হাত? 2টা হাত খালি না? অক্সিজেনের কয়টা হাত থাকে? 2টা হাত থাকে না? তাহলে এই হাত খালি এই হাত খালি, কি করবা? জয়েন করে দাও, এইভাবে যুক্ত হয়, বুঝতে পারছো? তো গ্লাইকোসাইডিক বন্ড আসলে এইভাবে লেখে, কিভাবে বলো তো? এভাবে লেখে। কথা বুঝতে পারছো? কেন? ওই যে একটা অক্সিজেন ও যে ধরতে পারছে কি তোমার এখানেও OH ছিল, এখানেও কি ছিল? OH ছিল। এই H আর এই OH কি হয়েছে? পানি আকারে বের হয়ে গেছে। বের হয়ে গেলে তোমার এইখানে যদি তুমি এই পানি আকারে এটাতে বের করে দাও তাহলে এখানে অক্সিজেন যেটা থাকে ওটার কি একটা হাত খালি থাকে? এটার কার্বনের একটা হাত খালি, ওই দুইটারে জয়েন করে দাও, তাহলে হয়ে গেল গ্লাইকোসাইডিক বন্ড। কথা বুঝতে পারছো? তাহলে এটা কি পানি বের হয়ে গেছে না? তাহলে পানি যুক্ত করলে এটা কি হয়ে যাবো? ভাঙা যাবো। আমার কথা বুঝতে পারছো? তাহলে কার্বোহাইড্রেট জাতীয় যে এনজাইম, মানে কার্বোহাইড্রেট ভাঙার যত এনজাইম আছে, যেমন সুক্রোজ রে কি ভাঙে? সুক্রেস, সবাই কি হাইড্রোলাইটিক এনজাইম। পানি যোগ করলে এগুলো ভাঙা যায়। কথা বুঝতে পারছো? ঠিক তেমনই ভাইয়া নিউক্লিক অ্যাসিড, এটা তোমরা পড়বা ডিএনএ RNA, আমার মনে হয় এটা পড়ছো, যে পেন্টোজ সুগার যখন নাইট্রোজেন বেজের সাথে যুক্ত এখনও পানি বের হয়, জানো? ইভেন ফসফেট যখন ওই ইসের সাথে পেন্টোজ সুগারের সাথে যুক্ত হয় তখনও কি হয়? এখনও পানি বের হয়, এগুলো জানো তোমরা? দেখো এখনও পানি বের হয়। তো এখনও পানি যেহেতু বের হইছে তাহলে ওই পানিটা যদি যুক্ত করে দেয় এগুলো কী হইব? ভাঙা যাবো। তাহলে নিউক্লিয়াস বা নিউক্লিক অ্যাসিড ধ্বংসকারী এনজাইমও কি হাইড্রোলাইটিক এনজাইম। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এই ব্যাকটেরিয়ারে খাইতে হইলে বা ব্যাকটেরিয়া ধরো খাইলা, এগুলো এটার বলে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে তো বুঝো, কোনো কিছু এইভাবে ভক্ষণ করার কি বলে? ফ্যাগোসাইটোসিস। ব্যাকটেরিয়া কি ওয়াটার সলিউবল না ইনসলিউবল? ব্যাকটেরিয়া কি পানিতে দ্রবীভূত হয়? জীবনেও না। ব্যাকটেরিয়া পানিতে দ্রবীভূত হইব কি লেগা? ব্যাকটেরিয়া পানিতে দ্রবীভূত হয় না। যদি এমন হইতো যে ভাইয়া এই জায়গায় যে ব্যাকটেরিয়ার বদলে সে পানিতে দ্রবীভূত কোনো একটা জিনিস খাইলো বা হুদাই পানিরে ফ্যাগোসাইটোসিস করে ফেললো, তখন ওইটাতে কি বলে? পিনোসাইটোসিস। বুঝতে পারছো? এন্ডোসাইটোসিস কয় প্রকার বলো? এন্ডোসাইটোসিস মানে কি বলো?
ভাই আগে বেসিক ঠিক করো, এন্ডোসাইটোসিস মানে কি আর এক্সোসাইটোসিস মানে কি বলো। এন্ডোসাইটোসিস মানে ভাই এই যে ভক্ষণ করে ইন্টারনালাইজ করা, ভিতরে নিয়ে আসা, এটারে বলে এন্ডো। এন্ডো মানে কি ভিতরে, সাইটোসিস মানে কি, সাইটো মানে কি সেল, তাহলে সেলের ভিতরে কোনো কিছু নিয়ে আসারে কি বলে এন্ডোসাইটোসিস। আর এক্সোসাইটোসিস মানে কি বলো তো, সেলের বাইরে এক্সপাল করা। ধরো এটা আমার সেলের ভিতরে আছে, এটারে বাইরে এরকম কি করে দিলাম, এক্সপালশন করে দিলাম, ঠিক আছে, এরকম বাইরে ফালাই দিলাম, তখন এটা কি বলে এক্সোসাইটোসিস। কোষ থেকে ওই যে বাইরে খরিত হয় না হরমোন এনজাইম, দেখাইছিলাম না, তাহলে ওইটা কি এক্সোসাইটোসিস প্রসেস না, বলছি না যে হরমোন এনজাইম কোষের বাইরে কি হয়, সেক্রিশন হয়, খরিত হয়, তাহলে ওইটাই কি বলে এক্সোসাইটোসিস, কোনো কিছুরে কোষ থেকে বাইরে বের করে দেওয়া। কথা বুঝতে পারছো। এন্ডোসাইটোসিস ভাই কয় প্রকারের হইতে পারে বলো তো, দুই প্রকারের হইতে পারে। একটারে বলে কি ফ্যাগোসাইটোসিস, আরেকটারে বলে কি পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে কি জানো, ওয়াটার ইনসলিউবল কোনো পার্টিকেলরে ভিতরে নেওয়া, হইতে পারে এটা ব্যাকটেরিয়া, হইতে পারে এটা ওয়াটার ইনসলিউবল যে কোনো পার্টিকেল। সো ওয়াটার ইনসলিউবল কোনো পার্টিকেলরে ভিতরে নেওয়ারে বলে ফ্যাগোসাইটোসিস, আর ওয়াটার সলিউবল বা শুধু ওয়াটাররে এমনি ভিতরে নেওয়ারে বলে কি পিনোসাইটোসিস। পিনোসাইটোসিসের আরেকটা নাম কি জানো, সেল ড্রিঙ্কিং। কি বলে, সেল ড্রিঙ্কিং, ওয়াটার ভিতরে নিতেছে বা ওয়াটার সলিউবল। ধরো শরবত, আমরা যে শরবত খাই ওই শরবতের মধ্যে কি তোমার গ্লুকোজ তো সলিউবল হয়ে থাকে, তাই না, তো ওই সলিউবল জিনিসটাই যদি ও ভিতরে নেয় তখন এটা কি, ওটা তো কোনো ইনসলিউবল পার্টিকেলের সে ভিতরে নিল না, তাহলে কি ওটা ফ্যাগোসাইটোসিস হবে না পিনোসাইটোসিস হবে, পিনোসাইটোসিস হবে। কথা বুঝতে পারছো। তেমনি এমন আছে যে শুধু পানিরে সে কী করে নিতে পারে, ভিতরে নিয়ে নিতে পারে, ওইটারেও তুমি কি বলবা পিনোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিসের মধ্যে পার্থক্য বলছো, দুইটাই কি এক ধরনের এন্ডোসাইটোসিস মানে ভিতরে নেওয়ার প্রসেস। যদি আমি কোনো সলিড পার্টিকেলের ভিতরে নেই খায়া ফেলি তখন এটারে বলে কি ফ্যাগোসাইটোসিস। আর যদি আমি কোনো ওয়াটার সলিউবল কোনো পার্টিকেল বা ওয়াটারে কি করি ভিতরে নিয়ে নেই, ধরো এখানে ওয়াটার আছে, এই ওয়াটার ধরো এই ব্যাকটেরিয়ার জায়গায় এই জায়গায় ওয়াটার আছে, শুধু ওয়াটার, এই ওয়াটাররেই ও ভিতরে নিয়ে নিছে, বা ওয়াটার সলিউবল কোনো দ্রবণরে সে ভিতরে নিয়ে নিছে, তখন এটারে কি বলবো ভাইয়া, পিনোসাইটোসিস। এখন দেখো পিনোসাইটোসিস কি লেখছে বা একটু পর তো, কোষঝিল্লির কোনো স্থানে ফাটল সৃষ্টি হলে উক্ত ফাটল দিয়ে পানি বা অন্য কোনো তরল পদার্থ গড়িয়ে কোষের ভিতরে প্রবেশ করে, ওটা কি বলে পিনোসাইটোসিস। কোষঝিল্লির কোনো স্থানে তো ফাটল তো সৃষ্টি হয় না, তো বিষয়টা হলো যে সেল মানে কি নিতেছে ও, দেখো তো আলটিমেট কথা কি, পানি নিতেছে অথবা কি নিতেছে, তরল পদার্থ নিতেছে। যদি খায়া ফেলে তখন ওটা কি বলে পিনোসাইটোসিস। আর যদি কি খায় বলো তো, তোমার কঠিন খাদ্যবস্তু, দেখছো কঠিন খাদ্যবস্তু মানে কি, যেটা নাকি পানিতে দ্রবীভূত হয় না, কঠিন খাদ্যবস্তু যদি সে কি করে ইন্টারনালাইজ করে, বুঝতে পারছো, তখন এটারে কি বলে ফ্যাগোসাইটোসিস। আচ্ছা ফ্যাগোসাইটোসিস করার পর এটারে কি করতে হইব, কঠিন খাদ্যবস্তু ডাইজেস্ট করতে হইব। ডাইজেস্ট করার কারণে এই যে এগুলা কি বলতো, লাইসোজোম, লাইসোজোমরে কি করে এটার মধ্যে দিয়া দেয়, এটার মধ্যে ফিউজ করায় দেয়। ফিউজ করা দিলে লাইসোজোমের যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো আছে এর উপরে যায় কাজ করে, কাজ করে এটারে কি করে ফেলে, ধ্বংস করে ফেলে। আমার কথা বুঝতে পারছো। লাইসোজোমের এটা এই ব্যাকটেরিয়ার ভিতরে কি কি থাকতে পারে, হাইয়েস্ট কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আর নিউক্লিক অ্যাসিড, এর বেশি তো আর কিছু থাকতে পারে না। পৃথিবীতে এর বেশি কোনো মলিকিউল নাই। কথা বুঝতে পারছো। একটা একটা মানে অর্গানিক বডিতে এর বেশি মলিকিউল থাকতে পারে না। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, আমাদের বডিও কি দিয়ে গঠিত, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আর নিউক্লিক অ্যাসিড, এর বেশি কিছু নাই। কথা বুঝতে পারছো। সো ওর মধ্যেও এগুলো আছে, হ্যাঁ কিছু মেটাল থাকতে পারে, মেটালটা তো ডাইজেস্ট করা যায় না। সো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ডাইজেস্ট করে এটা ধ্বংস করে ফেলে। এখন দেখো তো এই হলো কাহিনী। এখন দেখো এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ডাইজেস্ট করার জন্য কি কি এনজাইম আছে ভাইয়া, দেখো কার্বোহাইড্রেট ডাইজেস্ট করার জন্য কি আছে, গ্লাইকোসাইডেজেস আছে। গ্লাইকোসাইডেজ মানে কি, গ্লাইকোসাইডিক বন্ড ভাঙে। গ্লাইকো মানে কি কার্বোহাইড্রেট, এটা আমরা পড়ছি না গত ক্লাসে, গ্লাইকো শব্দের তো কার্বোহাইড্রেট। স্যাকারেজ মানে কি, এই যে সুক্রেজ, সুক্রেজের আরেকটা নামই কি স্যাকারেজ। দেখবা লেখা আছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, তাই না, তাহলে স্যাকারেজ মানে কি স্যাকারাইড রে ভাঙে। কথা বুঝতে পারছো, সেটারে বলে তোমার তারপরে প্রোটিন ডাইজেস্টিং এনজাইম কি থাকবে, প্রোটিয়েস। এজ দেখবা সবগুলোর লাস্টে কি আছে, এজ আছে। প্রোটিয়েস কি হাইড্রোলাইটিক এনজাইম। তারপরে লিপিড ডাইজেস্টিং লাইপেস, ফসফোলাইপেস, অ্যাসিড ফসফাটেস। ভাই বলো অ্যাসিড ফসফাটেসের নাম অ্যাসিড ফসফাটেস কেন হয়েছে, কারণ এটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করে। মনে রাখবা লাইসোজোমের যত এনজাইম আছে তারা নর্মালি নিষ্ক্রিয় থাকে, কিন্তু অ্যাসিডিক এনভায়রনমেন্টে তারা কি হয়ে যায়, সক্রিয় হয়ে যায়। কথা বুঝতে পারছো, অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করে। এখন দেখো
হ্যাঁ, আর এই লাস্টে আছে ডিএনএ রে ভাঙে ডিএনএস, আরএনএ রে ভাঙে কে আরএনএস, এগুলো হাইড্রোলাইটিক এনজাইম। সো এগুলো থাকবে, বুঝতে পারছো? তোমার মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট এটা মনে রাখবা যে কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম থাকবে, প্রোটিন ডাইজেস্টিং এনজাইম থাকবে, লিপিড ডাইজেস্টিং এনজাইম থাকবে, আর কি নিউক্লিক অ্যাসিড অ্যান্ড লিপিড ডাইজেস্টিং এনজাইম এগুলো। আচ্ছা, ফসফাটেস তো ফসফোলিপিডে ভাঙতে পারে। বাই দ্য ওয়ে, ফসফাটেস মানে কি জানো? ফসফোরাইলেজ মানে যে ফসফেট যুক্ত করে, আর ফসফাটেস মানে কি? ফসফেটে ফাটায় দেয়, মানে যে ফসফেট বিযুক্ত করে। আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ ধরো আমি কি করছিলাম, গ্লুকোজ 6 ফসফেট তৈরি করছিলাম না ভাইয়া? তো আমি চাইতেছি গ্লুকোজ 6 ফসফেট থেকে একটা ফসফেট কি করে দিমু, বাইর করে দিমু। বাইর করে দিলে কি পামু ভাইয়া? গ্লুকোজ পামু। গ্লুকোজ 6 ফসফেটে কয়টা ফসফেট আছে? একটা ফসফেট আছে 6 নাম্বার কার্বনে। ওই 6 নাম্বার কার্বনে একটা ফসফেট হলো, বাইর করে দিলাম। বাইর করে দিলে কি পামু? গ্লুকোজ পামু। কারণ এই প্রসেসটাকে কি আমি ফসফোরাইলেশন বলবো? না। ফসফোরাইলেশন মানে কি? ফসফেট যুক্ত করা। এই জায়গায় কি ফসফেট যুক্ত হয়েছে না বের হয়ে গেছে? বের হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কোন এনজাইম কাজ করবে ভাইয়া? ফসফাটেস। মনে রাখবা, ফসফাটেস কি করে? ফসফেটকে ফাটায় দেয়। অ্যাসিড ফসফাসেস কেন বলে? কারণ এটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে কি হয়? কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে লাইসোজোম। লাইসোজোমের মধ্যে কিছু কিছু আছে মেমব্রেন স্টেবিলাইজার আর হইলো মেমব্রেন ল্যাবিলাইজার। বলতো মেমব্রেন স্টেবিলাইজার মানে কি? মেমব্রেনটাকে স্টেবল রাখে। আর মেমব্রেন ল্যাবিলাইজার মানে কি ভাইয়া বলো? ল্যাবিলাইজেশন মানে হলো অস্থিতিশীল করে দেওয়া। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, মেমব্রেন স্টেবিলাইজার মানে কি? মেমব্রেনটা স্টেবল রাখবো, মানে মেমব্রেন ফাটবো না সহজে। মেমব্রেন কখন সহজে ফাটবো না ভাই? ফ্লুইড মোজাইক মডেল কি তরলের মতো না? আমরা জানি সেল মেমব্রেন কিসের মতো আচরণ করে? তরলের মতো। এখন কখন সে তরলের মতো মানে তরলের মতো আচরণ করলে তো সমস্যা না, একটু বেশি লুজ হয়ে থাকবো। তো আমি যদি এই সেল মেমব্রেনটার একটু শক্ত বানাইতে পারি, তাহলে এটা কি হয়ে যাবে? স্টেবল হয়ে যাইব। তো শক্ত কি দিয়ে বানায় বলো তো? বল, কি দিয়ে বানায়? প্রোটিন দিয়ে শক্ত বানায়? বলছিলাম, বল। কোলেস্টেরল। আমি বলছিলাম না কোলেস্টেরল কি করে? ঝিল্লির তারল্যতা মেনটেন করে। কোলেস্টেরল যদি বেশি থাকে তাহলে কি? ঝিল্লি শক্ত হয়। কোলেস্টেরল যদি কম থাকে তাহলে ঝিল্লি কি? নরম হয়। আমি দেখাইছিলাম যে কোলেস্টেরল মাঝখানে থাকার কারণে কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি হইতে পারে না, তাই না? এটা দেখাইছিলাম। আর ফ্লিপ ফ্লপ মুভমেন্ট না হইতে পারা মানে কি? যে মানে তোমার পার্টিকেলগুলো কি ডিসপ্লেস হয় না। আর আমরা জানি পার্টিকেল ডিসপ্লেসমেন্ট কার ধর্ম? তরলের ধর্ম। কঠিনের পার্টিকেল কি জায়গা মতো কি থাকে? ফিক্স থাকে আর কাঁপতে থাকে। কিন্তু তরলের কিন্তু পার্টিকেলগুলো কি থাকে? গতিশীল থাকে, ডিসপ্লেস হয়। তো কোলেস্টেরল মাঝখানে বসাই দিলে পার্টিকেল কি ডিসপ্লেস হইতে পারে না, ব্যারিয়ার হিসেবে কাজ করে। তো কোলেস্টেরল যত বেশি থাকবে পার্টিকেল ডিসপ্লেসমেন্ট তত কমবে। পার্টিকেল ডিসপ্লেসমেন্ট যত কমবে তত এটা কি হইব? কঠিন হইব, শক্ত হইব। আমার কথা বুঝতে পারছো? তোমরা বুঝতে পারতেছো? এটা কিন্তু আমি হিসের মধ্যে পড়াইতেছি। ওর একটু একটু মাথার উপর দিয়ে যাইতেছে, বাট ও হইলো তুমি যা দেখবা আজকেই দেখবা সব, ঠিক আছে? সো যাই হোক, তো আমরা জানি যে কোলেস্ট্রল যত বেশি দিবা এটা তত কী হইব? শক্ত হইব, ঠিক আছে? তুমি তো বুঝতে পারতেছো। আচ্ছা, এখন তাহলে মেমব্রেন স্টেবিলাইজার বা কে হইতে পারে? কোলেস্টেরল। ও মেমব্রেনকে স্টেবিলাইজ করতে পারে। আর মেমব্রেন ল্যাবিলাইজার কে হইতে পারে বলতো? অ্যাসিড। কোষের মধ্যে যখন অ্যাসিড বেশি থাকবো, অ্যাসিড মানে কি? H+ আয়ন বেশি থাকবো, তখন H+ আয়নটা এটার ভিতরে চলে যাইব। এটার ভিতরে যদি চলে যায় তাহলে লাইসোজোমের এনভায়রনমেন্টটা কি হয়ে যাবে বলো তো? অ্যাসিডিক হয়ে যাবো না? বাই দ্য ওয়ে, H+ এর কারণে তো অ্যাসিডিটি বাড়ে, এটা তো জানো। তো ধরো কোষের ভিতরে সাইটোপ্লাজমে কোনো কারণে অ্যাসিডিটি বাইরে গেছে। এখন এই অ্যাসিডিটি এই H+ গুলা কই শিফট হবে ভাইয়া? লাইসোজোমে শিফট হওয়ার অবশ্যই ব্যাপন প্রক্রিয়া এনে যাইতে পারে, ঠিক আছে? ধরো H+ এনে অনেক বেশি আছে, ব্যাপন প্রক্রিয়া ঢুকে গেল H+ এই জায়গায় ঢুকে গেলে কি এনে কোষের ভিতরে H+ বাড়লে ওই ভিতরে যে H+ গুলা বাড়ছে ওই H+ গুলাই কি এনে চলে আসবে? ওই H+ গুলো যে এনে চলে আসবে এমন না, সব জায়গায় ছড়ায় যাবে। কথা বুঝতে পারছো? তো লাইসোজোমেও চলে আসবে। লাইসোজোমে চলে আসলে ভিতরের পরিবেশটা কী হয়ে যাবে? অ্যাসিডিক। আর আমরা জানি নর্মালি লাইসোজোমের এনজাইমগুলো কী থাকে? নিষ্ক্রিয় থাকে। কিন্তু অ্যাসিডিক পরিবেশে তারা কী হয়ে যায়? সক্রিয় হয়ে যায়। তাহলে দেখো অ্যাসিডিক পরিবেশে ওরা কী হয়ে যাবো সবাই? প্লাস মানে কি? সক্রিয় হয়ে গেছে, সব এনজাইমগুলো সক্রিয় হয়ে গেছে। এখন ভাই এটার মধ্যে কি ফসফোলাইপেজ এনজাইম ছিল না? মনে আছে? ফসফোলাইপেজ এনজাইম কি করে? ফসফোলিপিডে ডাইজেশন করে। তো ধরো এটা ফসফোলাইপেজ এনজাইম, এটা কি করবো জানো? এটা কি দিয়ে তৈরি বলো তো? মেমব্রেন কি দিয়ে তৈরি? ফসফোলিপিড দিয়ে তৈরি। এটা হইলো এটারে ডাইজেশন করে ফেলবো, ডাইজেশন করে এনতে বাইরে যাইব। কথা বুঝতে পারছো? মানে ওই সবাইরে ফাটাই দিব, পুরো মেমব্রেনটারে কি করবো? ফাটাই দিব। কারণ মেমব্রেন কি দিয়ে তৈরি? ফসফোলিপিড। আর ফসফোলাইপেজ কি রে ডাইজেস্ট করে? ফসফোলিপিড। এন্ড নরমালি কেন ভাই এই মেমব্রেনটা ডাইজেশন হয় না? কারণ নরমালি এই এনজাইমগুলো কি থাকে? ইনঅ্যাক্টিভ থাকে। কিন্তু যখন এটার মধ্যে অ্যাসিডিক পরিবেশ তৈরি হয় তখন এই এনজাইমগুলো একবার যদি সক্রিয় হয়ে যায় তখন ও কি করে? এই ফসফোলিপিডরে কি করে ফেলে? ভাঙা ফেলে। ভাঙা ফেললে কি হইব? এই যত এনজাইম আছে সব কি হইব?
বের হয়ে যাইব এবং ডিস্ট্রাকশন চালাইব। আমার কথা বুঝতে পারছো? তো এখন দেখো কখন ভাইয়া এরকম হইতে পারে, হ্যাঁ অ্যাসিডিক পরিবেশে এরা কাজ করে, যাই হোক এটা তোমরা পারবা, আমি জাস্ট বলে দিছি। হ্যাঁ সেলে অ্যাসিড, দেখো এটা বলে দিছি, সেলে অ্যাসিডিটি রাইজ করলে লাইসোজোমে কি করবে, H+ প্রবেশ করবে। কারণ সেলে অ্যাসিডিটি রাইজ করা মানে কি, কোষের মধ্যে H+ এর পরিমাণ কি হওয়া, বাইরে যাওয়া। কোষের মধ্যে H+ এর পরিমাণ বাইরে গেলে ওর কিছু অংশ কই যাইবে, লাইসোজোমের মধ্যে যাইব। লাইসোজোমের মধ্যে গেলে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হবে, এনজাইম অ্যাক্টিভেট হবে এবং মেমব্রেন ধ্বংস হবে, এনজাইমগুলো বাইরে আসবে, বাইরে এসে ডিস্ট্রাকশন চালাবে। ঠিক আছে, আচ্ছা এখন কখন ভাইয়া কোষে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হইতে পারে জানো? যখন কোষ খাবার পায় না তখন। আমি তোমাদের একটু বইলে রাখি, আমাদের যে এই যে মেমব্রেনে ইন্টিগ্রাল প্রোটিন থাকে না ভাইয়া, তো এটা ধরো একটা ইন্টিগ্রাল প্রোটিন, কথা বুঝতে পারছো? এই ইন্টিগ্রাল প্রোটিনটার নাম হলো কি বলো তো, প্রোটন পাম্প। মনে রাখবা কোনো কিছুর সাথে যদি পাম্প কথাটা থাকে মানে হইলো ও কি করে, পাম্প করে। পাম্প করতে কি শক্তি লাগে নাকি লাগে না? লাগে। মনে রাখবা ও শক্তি ইউজ করে। কোনো কিছুর সাথে যদি চ্যানেল কথা থাকে, দেখবা কিছু ইন্টিগ্রাল প্রোটিন আছে চ্যানেল হিসেবে কাজ করে, ওরা হইলো শক্তি কি করে না, খরচ করে না। কথা বুঝতে পারছো? চ্যানেল হইলে খরচ করবে না, পাম্প হইলে কি করবে, খরচ করবে। তো আমাদের যে ভিতরে বিক্রিয়াগুলো হয় ভাইয়া, এই বিক্রিয়ার কারণে কোষের ভিতরে অনেক অ্যাসিড তৈরি হয়। বিশ্বাস হয় না তোমার আমার কথা? তোমরা কি ক্রেবস সাইকেল পড়ছো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, পাইরুবিক অ্যাসিড, তারপরে আরও কি আছে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এগুলো তো পড়ছো। তো এগুলো কি মেটাবলিজম না? কোষের ভিতরে হয় না? তো কোষের ভিতরে কোনো ক্ষার তৈরি হয় না, সব অ্যাসিড তৈরি হয়। কথা বুঝতে পারছো? কোষের মধ্যে সব কি তৈরি হয়, যেমন পাইরুবিক অ্যাসিড পড়ছো না, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, তারপরে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এগুলো সব কি কোষের মধ্যে তৈরি হইতেছে না? কোনো পড়ছো এই ক্ষার তৈরি হয়েছে না? মনে রাখবা কোষের মধ্যে অলওয়েজ কি তৈরি হইতে থাকে, অ্যাসিড তৈরি হইতে থাকে। এখন কোষের মধ্যে যখন অ্যাসিড তৈরি হয় ভাই, কোষের ভিতরের এনভায়রনমেন্ট কি হয়ে যায়, অ্যাসিডিক হয়ে যায়। কিন্তু এই অ্যাসিডিক এনভায়রনমেন্ট কি কোষের জন্য খারাপ না? এই কারণে আমাদের এই যে প্রোটন পাম্প আছে ও কি করে, প্রতিনিয়ত এই হাইড্রোজেনগুলারে নিয়ে কি করে জানো, বাইরে ফালায় দেয়, পাম্প করে বাইরে ফালায় দেয়। কথা বুঝতে পারছো? যাতে কোষের ভিতরের এনভায়রনমেন্টটা কি না হয়, অ্যাসিডিক না হয়। যত মানে রেগুলারলি সে পাম্প করে কি করে দেয়, বাইরে ফালায় দেয়। আমার কথা বুঝতে পারছো? কারণ রেগুলারলি কোষে মেটাবলিজম হইতেছে, অ্যাসিড উৎপন্ন হইতেছে, অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হইতেছে, H+ বের হইতেছে। এই H+গুলারে সে কি করে, পাম্প করে কি করে, বাইরে ফালায় দেয়, যাতে কোষের ভিতরে অ্যাসিডিটি কি না বাড়তে পারে। এবং প্রোটন যে এই যে ভাইয়া ধাক্কা মাইরা কোষ, এই যে ধাক্কা মারতে কি শক্তি লাগে না? তো এই যে ভাইয়া এইভাবে ধাক্কা মাইরা এই H+টারে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসলো, ওর কি এনার্জি দরকার না? তো ও কি ইউজ করে ভাইয়া, এটিপি ইউজ করে। এটিপি মানে কি, এনার্জি, এটা তো জানো। সো এটিপি ইউজ করে, এটিপিরে ভাঙে কী তৈরি করে, এটিপি তৈরি করে। সো এটিপি ইউজ করে এবং এটার কারণে কি হয়, প্রোটন পাম্প করে রেগুলারলি প্রোটন পাম্প করে কি কোষের অ্যাসিডিক এনভায়রনমেন্ট হইতে দেয় না। কথা বুঝতে পারছো? কারণ প্রতিনিয়ত মেটাবলিজমের কারণে অ্যাসিড তৈরি হয়, বাট অ্যাসিড তৈরি হওয়ার পরেও কোষে অ্যাসিডিক এনভায়রনমেন্ট কেন হয় না? কারণ প্রোটন পাম্প অলওয়েজ কি করে, H+রে কি করতে থাকে, বাইরে বের করে দিতে থাকে। কথা বুঝতে পারছো? এখন কথা হইলো ভাইয়া, এই যে এটিপির সোর্স কি, শক্তির সোর্স কি, খাবার। শক্তির সোর্স কি, খাবার না? তুমি যে এই যে গ্লাইকোলাইসিস মাইসিস করছিলে, এটা কারে ভাঙ্গা করছিলা, গ্লুকোজ ভাঙ্গা করছিল না? গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সব তো গ্লুকোজ ভাঙ্গাই করছিলা। গ্লুকোজ কি খাবার না? তো এই শক্তির সোর্স কি ভাইয়া, খাবার। এখন যদি খাবার না থাকে এটিপি তৈরি হইব? এটিপি যদি না তৈরি হয় এই পাম্প কাজ করতে পারবো? পাম্প যদি না কাজ করতে পারে, এখানে যে H+গুলো তৈরি হয়েছে এগুলো বাইরে হইব না? বাইরে হইলে আস্তে আস্তে H+ কি জমতে থাকবে, কোষের মধ্যে অ্যাসিডিটি বাড়তে থাকবে। আমার কথা বুঝতে পারছো? খাবারের অভাবে এই কারণে কি কোষের মধ্যে অ্যাসিডিটি বাড়তে থাকে এবং আস্তে আস্তে লাইসোজোমগুলো কি করতে থাকে, ফাইটে যাইতে পারে। ঠিক আছে, আচ্ছা লাইসোজোমগুলো ফাইটে গেলে দুইটা জিনিস হইতে পারে। যদি তীব্র খাবারের অভাব হয়, আচ্ছা আগে বলি, মৃদু ধরো খাবারের অভাব হইলো এবং লাইসোজোম ফাইটা গেল, ফাইটা কিছু হ্যাঁ বলো, কিছু বলবা? আচ্ছা যাই হোক, হ্যাঁ। তো ধরো তীব্র খাবারের মানে ধরো নর্মাল খাবারের অভাব হইলো এবং লাইসোজোম ফাইটা গেল। লাইসোজোম ফাইটা কিছু ডিসফাংশনাল অর্গানালি, ধরো এটা একটা প্লাস্টিড না, এটা ধরো একটা ডিসফাংশনাল প্লাস্টিড, মানে আর কাজ করে না। তো ওটারে এমনি নষ্ট করা ভালো না, যেহেতু এমনিই কাজ করে না, ওটা নষ্ট করে দেওয়াই ভালো। এটা ধরো ডিসফাংশনাল একটা গলগি বডি, এরকম বিভিন্ন ডিসফাংশনাল অর্গানালি থাকে না, যারা আগে কাজ করতো কিন্তু এখন পুরানো হয়ে গেছে, এখন আর কি কাজ করে না। তো কিছু ডিসফাংশনাল অর্গানালির যদি কোনো ডিসফাংশন, এটি কি হাইড্রোলাইটিক এনজাইম না? তো এই লাইসোজোম ফাইটা যদি এই ডিসফাংশনাল অর্গানেলগুলোর উপরে ফালায়, তাহলে এই অর্গানেলগুলো কী হয়ে যাব, নষ্ট হয়ে যাব। ঠিক তেমনই এই লাইসোজোম ফাইটা যদি এই গলগি বডির উপরে ফালায়, এই গলগি বডি ডিসফাংশনাল অর্গানেলগুলো কী হয়ে যাব,
নষ্ট হয়ে যাব। তো লাইসোজোম ফাটায়া যদি আমি কোনো অর্গানালি বা অঙ্গাণু ধ্বংস করি, কিন্তু কোষ কি মইরা গেছে? কোষ মইরা যায় না, কিন্তু কিছু ডিসফাংশনাল অর্গানালি কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। খেয়াল করো, কোষ কিন্তু মরে নাই, কোষের মধ্যে কিছু অর্গানালি কি হয়েছে? ধ্বংস হয়েছে। এটারে কি বলে? অটোফ্যাজি। ফ্যাজি মানে কি বলো তো? ফ্যাজি মানে খাওয়া। এটা কি নতুন শুনতেছো? ফ্যাগোসাইটোসিস ফ্যাজি থেকে আসছে। ফ্যাগোসাইটোসিস মানে কি? খাওয়া। ফ্যাজি মানেও কি? খাওয়া। কথা বুঝতে পারছো? এখন দেখো, অটোফ্যাজি মানে কি ভাই বলো তো? ডিসফাংশনাল অর্গানালি, অঙ্গাণু ধ্বংস করা, এটারে কি বলে? অটোফ্যাজি। আর যদি খাবারের অভাব অনেক তীব্র হয় তাহলে ভাই সবগুলো লাইসোজোম একসাথে ফাইটা যায়, পুরা কোষটাই কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। পুরা কোষটা নষ্ট হয়ে যায়, পুরা কোষটা মৃত্যু হয়, তখন এটারে কি বলে? অটোলাইসিস। অটোলাইসিস মানে নিজেরে নিজে ধ্বংস করা। অটোফ্যাজি মানে নিজেরে নিজে খাওয়া। তুমি নিজের মাংস নিজে খাইলেও তুমি কিন্তু বাইচা থাকতে পারো। আর অটোলাইসিস মানে কি? নিজেরে নিজে ধ্বংস করা। এখন আমারে বলো, অটোফ্যাজি আর অটোলাইসিসের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ হইলো, কিন্তু মেইন পার্থক্যটা কি? ওটা হইলো সেল অর্গানালি, মানে কিছু কিছু কোষীয় অঙ্গাণু। দেখো, একটা কোষে কি একটা প্লাস্টিড থাকে নাকি অনেকগুলা? অনেকগুলো থাকে। ধরো ও একটা প্লাস্টিডরে ধ্বংস করলো, একটা মাইটোকন্ড্রিয়ারে ধ্বংস করলো। মাইটোকন্ড্রিয়া 300-400 থাকে, তো একটা দুইটা ধ্বংস করলো যেগুলো নাকি ডিসফাংশনাল, কাজ করে না। তো অটোফ্যাজি মানে সেল অর্গানালির ধ্বংস করা, বাট সেল কি ধ্বংস করা না। কথা বুঝতে পারছো? অর্থাৎ এখানে 300 মাইটোকন্ড্রিয়া আছে, তার মধ্যে ধরো 20টা মাইটোকন্ড্রিয়া খারাপ হয়ে গেছে, ওই 20টা মাইটোকন্ড্রিয়া আমি কি করে দিলাম? ধ্বংস করে দিলাম। তাহলে কি আমার কোষ মইরা গেল? বাকি 300 থেকে 20 মাইনাস করলে কয়? 280 মাইটোকন্ড্রিয়া তো ফাংশনাল আছে, কোষ কিন্তু মারা যায় নাই। তাহলে অটোফ্যাজি মানে কি ভাইয়া? সেল অর্গানালি, অঙ্গাণু ধ্বংস করা। আর অটোলাইসিস মানে কি? পুরা কোষ ধ্বংস হয়ে যাওয়া। যদি খাবারের অভাব অনেক তীব্র হয় তাহলে সব লাইসোজোম একসাথে ফাইটা যায়, পুরা কোষ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, তখন ওটাকে কি বলে? অটোলাইসিস। দাও, অঙ্গাণু ধ্বংস হওয়া। কোষ কি মারা যায়? এখানে মারা যায় না, অঙ্গাণু কিছু মারা যায়, বাট কোষ মারা যায় না, শুধু অঙ্গাণু ধ্বংস হয়। এখানে কি সম্পূর্ণ কোষ পরিপাক হয়ে মৃত্যুবরণ করে। আচ্ছা, হুম, হ্যাঁ জীবিত অঙ্গাণু ধ্বংস করতে পারে, করতে পারে। বাট মেইন কথা, অঙ্গাণু ধ্বংস হইলেও কি কোষ ধ্বংস হবে? মেইন কথা মনে রাখবা, অঙ্গাণু ধ্বংস করারে কি বলে? অটোফ্যাজি। আর অটোলাইসিস মানে কি? ফুল কোষে ধ্বংস করে ফেলা। দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা অনেকেই পারে না। এখন আসো, কোথায় ভাইয়া লাইসোজোম বেশি থাকবে বলো তো? যেখানে ফ্যাগোসাইটোসিস বেশি করা লাগবে। ফ্যাগোসাইটোসিস কে করে ভাইয়া? শ্বেত রক্তকণিকা। আচ্ছা, তারপরে যকৃত কোষে লাইসোজোম কেন বেশি থাকে? দেখো, লাইসোজোম কিন্তু শুধু ফ্যাগোসাইটোসিস না, ডাইজেশন করার জন্য কিন্তু হেল্প করে। ধরো আমি কঠিন একটা ফুড পার্টিকেল খায়া লাইসোজোম দিয়ে ডাইজেস্ট করতে পারি না? ধরো কঠিন একটা খাদ্যবস্তু, ধরো এটা একটু আগে যে আমি ফ্যাগোসাইটোসিসের একটা চিত্র দেখাইছিলাম, ধরো এটা ব্যাকটেরিয়া না হয়ে একটা ফুড পার্টিকেল হইলো, তখন তখন কি? দেখো, দাঁড়া 1 মিনিট। ধরো এটা এটা ব্যাকটেরিয়া না হয়ে ধরো একটা ফুড পার্টিকেল, দেখো ব্যাকটেরিয়া বা ফুড পার্টিকেল হলো। ফুড পার্টিকেলরাও কি আমি লাইসোজোম দিয়ে ডাইজেস্ট করতে পারি না? ফুড কি কি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, তো ওইগুলো তো লাইসোজোম দিয়ে কি করা যায়? ডাইজেস্ট করা যায়। তাহলে যকৃত কোষে কেন লাইসোজোম বেশি থাকে ভাই? যকৃত কোষে হাই মেটাবলিক রেট থাকে। হাই মেটাবলিক রেট মানে কি? ওর বিপাক ক্রিয়া অনেক বেশি। বিপাক ক্রিয়ার জন্য কি দরকার? শক্তি দরকার। শক্তি কই থেকে আসে? খাবার থেকে আসে। খাবার তোমার তাড়াতাড়ি ভাঙতে হইব, খাবার ভাঙতে হইলে কি লাগবো? লাইসোজোম লাগবো। কথা বুঝতে পারছো? যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলোরে ভাঙতে হলে কি লাগবো? লাইসোজোম লাগবো। এই কারণে যকৃত কোষে কি থাকে? হইলো তোমার লাইসোজোম থাকে। আর যকৃত কোষে যে হাই মেটাবলিক রেট, এটা কি তোমরা জানতা? না জানলেও জানবা, সমস্যা নাই। লিভারকে বলা হয় জৈব রসায়নগার। 500 প্রকারের বিক্রিয়া হয় লিভারে, বুঝতে পারছো? আচ্ছা, অর্গানিক ল্যাবরেটরি। আচ্ছা, এরপর আসো বৃক্ক কোষ। বৃক্ক কোষ ভাই, এটা যখন কিডনি পড়বা তখন বুঝবা। পিসিটিতে, পিসিটি মানে কি? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, নিকটবর্তী পেঁচানো নালিকাতে অ্যাবজর্পশন হয়। নিকটবর্তী পেঁচানো নালিকা কি রিঅ্যাবজর্পশন হয় না? পড়ছিল এইগুলো কিছু? তো রিঅ্যাবজর্পশন হইতে কি লাগে? শক্তি লাগে। তুমি যে এই যে অ্যাবজর্ব করে ভিতরে নিলা, এটা করতে তোমার কি লাগে? ওইন থেকে মূত্রের যে পানি থেকে ওইন থেকে নিয়ে তুমি রক্তে টাইনা নিলা, তোমার কি লাগবে? শক্তি লাগবে না? তাহলে এই পিসিটি বা প্রক্সিমাল পেঁচানোনালিকার কোষগুলোর কি লাগে? শক্তি লাগে। শক্তি আসে কই থেকে? খাবার থেকে। খাবারের ডাইজেশন করে শক্তি আসে। আর খাবার দ্রুত ডাইজেশন করতে হলে আমার কি লাগবে? লাইসোজোম লাগবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো অন্ত্রের আবরণী কোষে অ্যাপোপ্টোসিস হয় ভাই। অ্যাপোপ্টোসিস জিনিসটা কি? এটা মনে হয় তোমরা জানো না, আমি জানাবো, সমস্যা নেই, মাইটোকন্ড্রিয়া পড়ানোর সময় জানাবো। অ্যাপোপ্টোসিস হয়। তোমরা কি জানো যে অন্ত্রের যে আমাদের কোষ আছে, এটা নিয়মিত শেডিং হয়? আমাদের স্কিনের কোষ আর অন্ত্রের কোষ নিয়মিত শেডিং হয়। তোমরা কি জানো এই যে ডাস্ট আছে না, ধুলাবালি, এই ধুলাবালির 70% হইল হিউম্যান ডেড সেল। তোমরা কি এটা জানো? ধুলাবালির ম্যাক্সিমাম শতাংশ হইল হিউম্যান ডেড সেল।
প্রতিনিয়ত আমাদের এই স্কিন হইলো কি করে জানো, শেড হয়। এটা আমরা চোখে দেখি না, বাট হয় প্রতিনিয়ত শেড হয়, শেড হয়ে ধুলাবালি তৈরি করে। কথা বুঝতে পারছো? সো এটা আমাদের স্কিনের সেল এবং অন্ত্রের যে কোষ, অন্ত্রের কোষ কেন শেড হয় বলো তো? এই যে আমরা খাবার খাই, খাবারের ঘর্ষণ হয় না, অন্ত্র মানে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন মানে নাড়িভুঁড়ি, এই খাবারের ঘর্ষণে প্রতিনিয়ত কি হয়, কোষ শেড হয়ে নিচের দিকে যায়, বুঝতে মানে নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পারছো? সো কোষের মৃত্যুরে বলে অ্যাপোপ্টোসিস। কথা বুঝছো? এক ধরনের মৃত্যুরে কি বলে, অ্যাপোপ্টোসিস। তো এই যে শেডিং, এটারই ধরো অ্যাপোপ্টোসিস ধরে নাও। সো ওইখানে ভাই অ্যাপোপ্টোসিস করতে হলে কি, কোষে মারতে হইব নিজেরে কেমনে মারতে পারে, লাইসোজোম ফাটায় মারতে পারে। কথা বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, লাস্ট হইলো উদ্ভিদ কোষে ভাইয়া লাইসোজোমের মতো একটা জিনিস থাকে, ওটা কি বলে, স্ফেরোজোম বা অলিওজোম। দেখো অলিওজোম কথাটা কই থেকে আসছে জানো, অয়েল থেকে আসছে। সো উদ্ভিদ কোষের লাইসোজোমটা আসলে কি করে, অয়েল স্টোর করে। কি করে ভাইয়া, অয়েল স্টোর করে। তুমি একটু দেখো, এই যে লিপিড স্টোর করে। এবং উদ্ভিদ কোষের ওই লাইসোজোমটার মধ্যে আর আমাদের লাইসোজোমের মধ্যে কি পার্থক্য জানো, ওদের কি আমাদের লাইসোজোমের কি ফসফোলিপিড বাই লেয়ার থাকে না, ওদের ফসফোলিপিড মনোলেয়ার থাকে। এখন বলো মনোলেয়ার কেন থাকে, এটা কি মুখস্থ করবা, মনোলেয়ার কেন থাকে বলো? ও ভিতরে কি সঞ্চয় করতেছে ভাইয়া, চর্বি, তেল। আমরা জানি ফসফোলিপিডের মধ্যে এই যে ফসফোলিপিড আছে না, এটাই তো ফসফোলিপিড, রাইট? আচ্ছা, এটার এই যে ফসফেট হেড না, এটা কি হাইড্রোফোবিক না হাইড্রোফিলিক? হাইড্রোফিলিক মানে পানি আকর্ষী, পানির প্রতি আকর্ষণ করে। সো এটা হইলো এই দিকে আছে পানি, ধরো বাইরে তো পানি আছে তাই না, তো এটা পানির দিকে থাকে। আর ভিতরে কি আছে ভাইয়া, চর্বি আছে না, ভিতরে এটা কি আছে, চর্বি আছে। তাহলে এখানে যদি তুমি ফসফোলিপিড মনো লেয়ার না দিয়া ফসফোলিপিড এরকম বাই লেয়ার দিতা, তাহলে কি হইতো কও? ফসফোলিপিড বাই লেয়ার, এই ফসফেট কি পানি আকর্ষী নাকি চর্বিতে? পানি আর চর্বি কি একত্রে দ্রবীভূত হয় কখনো? মনে রাখবা পানি আর চর্বি একত্রে মিশে না। এখন দেখো এটা যদি তুমি এইভাবে দিতা ফসফোলিপিড বাই লেয়ার এরকম তৈরি করতে, তাহসান বুঝতেছো? আচ্ছা, এটা যদি তৈরি করতে তাহলে কি হইতো তুমি বলো তো? এই যে ফসফেট হেড, এটা কি হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক? হাইড্রোফিলিক। ও কি তেলে তেলে দ্রবীভূত হইব? যেটা পানিতে দ্রবীভূত হয় এটা কখনো তেলে দ্রবীভূত হয় না, কারণ পানি আর তেল কখনো একত্রে মিশে না। তাহলে এই ফসফেট হেড কি ভাই, এনে কি খালি তেল সঞ্চিত? এই যে এনে সব কি তৈল অণু, ভিতরে যা আছে সব কি তেল, চর্বি। কথা বুঝতে পারছো? তাহলে এই ফসফেট হেড কি ভাই তেলে দ্রবীভূত হবে? তাহলে ও কি করবো জানো, ও এই জায়গায় এরকম হয়ে যাইব, মানে এরকম উল্টায় যাইব। কারণ ওই এই হেডটা তো ভাই তেলে দ্রবীভূত কি হয় না, ও পানিতে দ্রবীভূত হতে চায়, তাই ও উল্টায়, যে এনে পানি আছে, ধরো এই যে বাইরে পানি আছে না, বাইরে পানি খুঁজতে উল্টায় এরকম হয়ে যাব। এই কারণে কি থাকে ভাই, ফসফোলিপিড কি থাকে, মনোলেয়ার থাকে। কথা বুঝতে পারছো? মুখস্থ করার কিছু নাই। অলিওজমে ফসফোলিপিড কি থাকে, এক স্তরই থাকে, মনোলেয়ার থাকে। এটা কেন মুখস্থ করবা, অলিওজমের কাজ কি ভাই, অয়েল সঞ্চয় করা। অয়েল মানে কি, ভিতরে খালি তেল আর তেল আছে। এন্ড ফসফেট হেড তো ভাই হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক মানে কি, ও পানির দিকে যাইতে চায়। এখন তুমি যদি এখানে তোমার ফসফোলিপিড মনো লেয়ার না দিয়ে ফসফোলিপিড কি দিতা, বাই লেয়ার দিতা, তাহলে সমস্যা কি হইতো ভাইয়া, ওই ফসফেট হেড তো কি পানিতে দ্রবীভূত হবে, মানে তেলে দ্রবীভূত হবে, ওটা পানিতে দ্রবীভূত হতে চায়। তাই ও যেই জায়গায় পানি আছে, এই যে অলিওজমের বাইরে কি আছে আমরা জানি, পানি আছে না, সাইটোপ্লাজমে কি থাকে, ম্যাক্সিমাম পানি থাকে। অলিওজম কই থাকে, সাইটোপ্লাজমেই তো থাকে, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে। তো এই পানিতে আছে, পানি আছে, সো ও কি করবো জানো, ফ্লিপ হয়ে এরকম হইলো পানির দিকে চলে যাইব। সো এই জায়গায় চলে আসবে। তো এইভাবে মনোলেয়ার তৈরি হয়ে যাব। তুমি এনে জোর করে ফসফেট হেড যদি বসায়ও দাও, তাও এটা থাকবো না, কারণ এই ফসফেট হেড কি হাইড্রোফিলিক। সো এটা পানির দিকে শিফট হয়ে যাব। সো এটা এরকম ঘুরা হয়ে যাবে। এটা তোমরা কি বুঝতে পারছো, এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো অলিওজমের কাহিনী। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা মাইক্রোজোমগুলো পড়বো।